পরিবেশটা যেন থমথমে নিস্তেজ করে তুলেছে। রাত ঠিক 10টা বেজে 30 মিনিট। মানুষের আনাগোনা কোলাহল যেন এক প্রাকৃতিক রূপ ধারণ করেছে। শুনশান রাস্তা, সেই রাস্তা দিয়ে একটি মেয়ে হেঁটে চলছে তার নিজ গন্তব্যে। হঠাৎ কিছু দূর যাওয়ার পর একটি লোকের চিৎকার আর আর্তনাদ ভেসে উঠেছে। কি হয়েছে তা দেখার জন্য একটু সামনে গিয়ে যেতেই দেখে একজন লোকের আশেপাশে কিছু ছেলেপেলে দাঁড়িয়ে আছে আর একটি লোকের হাতে ছুরি। হঠাৎ লোকটি বলে উঠল ভয়ার্ত কণ্ঠে, বাবা ভাইয়া, আ আমাকে ছেড়ে দিন ভাই। আমি জানি না ভাই, সে 600 কোটি টাকা ফাইলের পেন ড্রাইভটা কোথায় আমি জানি না ভাই, আমাকে ছেড়ে দিন ভাই। নাম আমার কবির সর্দার। মানুষ খুন করা আমার নেশা, আমার পেশা। কি ভেবেছিস আমি কিছুই জানি না? আমার সাথে চালাকি, এবার তোকে আমি এখানে জীবিত কবর দিয়ে রেখে যাব। কি ভেবেছিস আমি কিছুই জানি না? এবার আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তোকে বলেছিলাম যে জজসনের যতগুলো গোপন তথ্য আছে সব আমার কাছে যেন আসে, আর তুই কি করলি? আমার সাথে চালাকি করলি। তোকে বলেছিলাম আমার সেই 600 কোটি টাকার পেন ড্রাইভটা লাগবে। কোথায় কোথায় সেই 600 কোটি টাকার পেন ড্রাইভের ফাইলটা কোথায়? সেই জ্যাকসনের বানানো নতুন রোবট দুইটা কোথায়? হাহা। এই বলে এই লোকটি উচ্চস্বরে হাসতে থাকে আর সামনে থাকা লোকটি খুব ভয় পেয়ে আছে। হঠাৎ লোকটি খেয়াল করলো গাড়ির পেছনে একটা মেয়ে। মেয়েটিকে দেখে লোকটি কিছু ইশারায় বোঝাচ্ছে যে গাড়ির ভেতরে কিছু আছে। অজানা মেয়েটি কিছু বুঝতে পারছে না সে কি বোঝাতে চাইছে। কিছু সময় পর বুঝতে পারে সে গাড়ির ভেতরে একটি ব্যাগ আছে। ব্যাগের ভিতর একটি ছোট্ট পেন ড্রাইভ। ওই পেন ড্রাইভটা নিয়ে ওকে এখান থেকে চলে যেতে বলে। মেয়েটি দেরি না করে সেই ব্যাগটি নিয়ে নেয় নিজের হাতে এবং তার মোবাইল বের করে সে ভিডিও করতে থাকে। হঠাৎ কবির সর্দার বলে উঠল, এই দেখ, আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। কোথায় আছে সেই 600 কোটি টাকার পেন ড্রাইভ আর রোবট যেটা জ্যাকসন বানিয়েছে? ওই তোরা আমার ছুরিটা দে। এর আজকে পুরো শরীরটা কেটে টুকরো টুকরো করে এই রাস্তার মাঝে সরিয়ে দেব, যেন এই রাস্তার আশেপাশের জঙ্গলি কুকুরগুলো যেন আসে, ওর শরীরের রক্তের মাংস যেন তাকে ক্ষুধা মিটায়। হুম হুম। ভাই আমাকে ছেড়ে দিন প্লিজ ভাই, আমাকে মারেন না ভাই, আমাকে প্লিজ ছেড়ে দিন। এই বলে কবির সর্দার তার হাতে ছুরি দিয়ে লোকটির পেটের ভিতর ছুরি চালিয়ে দেয়। লোকটি চিৎকার করে ওঠে। তার চিৎকারে রাস্তার আশেপাশে পশু পাখি যেন কেঁপে ওঠে। লোকটি বলে উঠল, আজ আমি মরলেও কোনো সমস্যা নেই, কারণ তোকে মারতে একজন আজরাইল হিসেবে একজন আসবে, আর সেই দিনই হবে তোর শেষ দিন। কবির সর্দার এই কথা শোনার পর ওর কাছে গিয়ে বুক বরাবর ছুরি চালিয়ে দেয়। কিছু সময় পর ওর শরীরটা নিস্তেজ হয়ে যায় এবং সে পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়া থেকে। এটা দেখে গাড়ির পিছনে থাকা অজানা মেয়েটি ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে একটু চিৎকার করতে গিয়েও পারল না। হঠাৎ করে কবির সর্দারের একটি লোক দেখতে পেল গাড়ির পেছনে একটি মেয়ে তাদের ভিডিও করছে। ছেলেটি বলে উঠল, বস বস, ওই দেখুন ওইখানে ওই গাড়ির পেছনে একটি মেয়ে আমাদের এই গোপন ভিডিও করছে। ছেলেটির কথা শুনে কবির সর্দার দেখল মেয়েটির হাতে একটি ছোট্ট ব্যাগ এবং সেই ব্যাগের উপর লেখা আছে যে অ্যাকশন দ্য সায়েন্টিস্ট। কবির সর্দারের মনে হলো সে যেটা খুঁজছে ওটা ওই মেয়েটার হাতে। কবির সর্দার হুঙ্কার দিয়ে বলে উঠল, আরে ওই তো পেন ড্রাইভ, ওই মেয়ের হাতে। ওই মেয়েকে ধর, ওর হাতে যেন পেন ড্রাইভ যেটা আমি খুঁজতেছি, ওকে ধর। মেয়েটি ভয় পেয়ে ওখান থেকে ওর হাতে সেই ব্যাগটি নিয়ে মেয়েটি দৌড়াতে থাকে আর পেছনে কবির সর্দারের লোকেরা তাকে পিছনে থেকে ধরার চেষ্টা করতে থাকে। কিছু সময় দৌড়াতে দৌড়াতে মেয়েটি একটি জঙ্গলের ভেতর চলে আসে। গভীর জঙ্গলের ভেতর অন্ধকার। মেয়েটি তাও ছুটতে চলেছে তার নিজ প্রাণ নিয়ে, আর অন্যদিকে কবির সর্দারের লোকেরা তাকে হানা দিয়ে খুঁজতে লাগছে। হঠাৎ মেয়েটি একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে এবং আশেপাশে কবির সর্দারের লোকেরা তাকে খুঁজতে থাকে। হঠাৎ মেয়েটির কাছে থাকা ফোনটি বেজে উঠতেই কবির সর্দারের লোকেরা তার কাছে যেতেই মেয়েটি দৌড়াতে থাকে।
দৌড়াতে দৌড়াতে সে একটি রাস্তায় চলে আসে। পিচঢালা রাস্তার উপর দিয়ে মেয়েটি দৌড়াতে থাকে। কিছু দূর যেতেই হঠাৎ মেয়েটি একটি বড় ট্রাক দেখতে পায়। মেয়েটি সেই ট্রাকের ভেতর উঠে পড়ে আর সে হাঁপাতে থাকে। সেই মেয়েটি ট্রাকের ভেতর কি আছে তার অজানা, তবুও সে সেখানে হাঁপাতে হাঁপাতে নিস্তেজ হয়ে যায়। কিছু সময় পর মেয়েটি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। কিছু সময় পর ট্রাকের ড্রাইভারটি গাড়ির ভেতরে সে গাড়ির স্টার্ট দিয়ে তার নিজ গন্তব্যের দিকে ছুটে চলেছে এবং তার অজানা যে গাড়ির ভেতরে কেউ একজন আছে, তবুও সে তার নিজ গন্তব্যে ছুটে চলেছে। অন্যদিকে কবির সর্দারের লোকেরা এই মেয়েটাকে হানা দিয়ে খুঁজতে থাকে। আশেপাশে রাস্তার জঙ্গলের সব জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও মেয়েটির হদিস পায় না। তাকে না পেয়ে কবির সর্দারের লোকেরা সেখান থেকে চলে যায়। অন্যদিকে পিচঢালা রাস্তার উপর পড়ে আছে একটি লাশ। নির্জন জায়গা, মানুষের কোনো আনাগোনা নেই। পরিবেশটাও যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কোনো মানুষের আনাগোনা নেই, থমথমে পরিবেশটা যেন কোলাহল সৃষ্টি করেছে। হঠাৎ লাশের সামনে একটি গাড়ি ব্রেক কষে। গাড়ির ভেতর থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসে। তার চোখে একটি দামি ব্র্যান্ডের চশমা এবং তার শরীরের পুলিশের পোশাকের ওপর লেখা আছে পুলিশ। অন্য পাশে অফিসার ফাহিম দেখতে পায় একটি লাশ পিচঢালা রাস্তার উপর পড়ে আছে। লাশটির কাছে গিয়ে অফিসার ফাহিম কিছু সময় ধরে লাশটিকে নজর দিয়ে দেখতে থাকে। কিছু সময় পর অফিসার ফাহিম তার ফোনটা বের করে, কাউকে কল করলো। কলের ওপাশ থেকে কি কথা বলল তা শোনা গেল না। প্রায় আধা ঘন্টা পর ওখানে একটি গাড়ি এসে উপস্থিত হয়। গাড়ির ভেতর থেকে কিছু পুলিশ বাহিনী ফাহিমের কাছে আসতেই অফিসার ফাহিম বলে উঠল, এই রাস্তায় একজন খুন হয়েছে, তাই তোমরা সবাই এদিকে আশেপাশে ভালো করে খুঁজে দেখো, কোনো ক্লু খুঁজে পাও কিনা। অফিসার ফাহিম এই বলে ওদেরকে আশেপাশের চারিদিকটা ভালো করে খুঁজে দেখতে বলে। ওখানে থাকা একজন পুলিশ আসে লাশটির কাছে। পিচঢালা রাস্তার উপর পড়ে আছে। পুলিশটি লাশের কাছে গিয়ে দেখলো লাশের গায়ে বড় বড় করে লেখা আছে জেকে। এটা দেখে পুলিশ অফিসার ভয় আতঙ্ক হয়ে আমতা আমতা করে বলে উঠল, জেকে। অফিসার ফাহিম পুলিশকে ভয় পেতে দেখে বলে উঠল, কি হলো, তুমি এইভাবে লাশটিকে দেখে এইভাবে ভয় পাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আমি এই লাশটিকে দেখে ভয় পেলেও সবচেয়ে বেশি ভয় হচ্ছে এই লাশের গায়ে বড় বড় করে লেখা জেকে। ওপাশ থেকে অফিসার ফাহিম ভ্রু কুচকে বলে উঠল, জেকে কে? আর এই জেকে আর তার নাম শুনে এইভাবে ভয় পাওয়ার কি আছে? স্যার, আপনি হয়তো জানেন না, এই শহরে নতুন, তাই এর কিছুই জানেন না। জেকে এই শহরে নয়, পুরো আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে পুরো পৃথিবীতে এই জেকে তার হাতের মুঠোয়। তার নাম শুনলে মানুষ ভয়ে আতঙ্ক, এমনকি শহরের সবচেয়ে বড় ভয়ঙ্কর মাফিয়া জেকে, সে এতটাই সাইকো যে যাকে ধরে তাকে শেষ না করা পর্যন্ত থামে না, এমনকি যাকে ধরে তার রক্ত মাংস পুরো ক্রোশ করে দেয়। এতটাই সাইকো যে হায়নার থেকেও কম নয় স্যার। কেউ জানে না তার আসল নাম, কেউ জানে না তার মুখ কেমন, শুধু গুঞ্জন। সে যেখানে যায় সেখানে মৃত্যুর ছায়া ঘুরতে বেড়ায়। শুধু তাই নয় স্যার, বছরের পর বছর শহরে হঠাৎ করে শুরু হয় ধারাবাহিক হত্যাকাণ্ড। প্রতিটি হত্যার পাশে লেখা থাকে দুটি অক্ষর জেকে। আর এই ভয়ঙ্কর মাফিয়া কিং আজ এই শহরের গুঞ্জন, কিন্তু অন্ধকার গলিতে প্রতিটি ফিসফিসে শব্দে এখনও তার নাম ভেসে ওঠে, জেকে দ্য শ্যাডো কিং। এতক্ষণ ধরে পুলিশ অফিসারের কথাগুলো শুনছিল। যে কে কোনো সাধারণ মানুষ নয়, যা বোঝার বুঝে গেল। এরপর অফিসার ফাহিম বলে উঠল, তোমরা এক কাজ করো, এই লাশটিকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। তারপর লাশটিকে পোস্টমর্টমে নিয়ে যায়। কিছু সময় পর একজন হাবিলদার এসে অফিসার ফাহিমকে বলে উঠল, স্যার, আমরা গভীর জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোনো ক্লু পাওয়া যায় কিনা। তেমন কোনো কিছুই পাইনি, তবে কিছু দূর জঙ্গলটা খুঁজে এই ব্যাগটি পড়ে থাকতে দেখলাম। মনে হচ্ছে স্যার এই ব্যাগটি কোনো মেয়ের। অফিসার ফাহিম ব্যাগটিকে হাতে নিয়ে পরক্ষণে দেখতে লাগলো ব্যাগটির ভেতরে কি আছে। সেটা চেক করে দেখলো 2000 টাকা ছাড়া আর কিছুই পেল না তেমন। এমন সময় অফিসার ফাহিম বলে উঠল, তোমরা এক কাজ করো, লাশটা পোস্টমর্টেম রিপোর্ট এলে থানায় নিয়ে আসবে। এই বলে পুলিশ অফিসার ফাহিম সেখান থেকে চলে যায়। অন্যদিকে কবির সর্দারের লোকেরা অচেনা মেয়েটাকে খুঁজে না পেয়ে তারা সেখান থেকে চলে যায়। কবির সর্দারের কাছে অতএব একজন লোক কবির সর্দারের কাছে এসে ভয়ে ভয়ে বলে উঠল,
বস, আমরা ওই মেয়েটাকে ধরার অনেক চেষ্টা করেছি, কিন্তু গভীর জঙ্গলের ভিতরে আমরা তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু তাকে কোথাও পাইনি বস। সে আমাদের হাত থেকে পালিয়ে গেছে, তাকে আমরা ধরতে পারিনি বস। লোকটির কথা শুনে কবির সর্দার রেগে গিয়ে লোকটিকে সোজা গুলি করে ওখানেই মেরে ফেললো। এটা দেখে ওখানে থাকা কবির সর্দারের লোকেরা ভয়ে আতঙ্কে হয়ে যায়, যেন এই হিংস্র দানব দাঁড়িয়ে আছে তাদের সামনে। কবির সর্দার রাগে গিজগিজ করতে করতে বলে উঠল, তোরা সামান্য একটা মেয়েকে খোঁজ আনতে পারলি না? তোদেরকে ইচ্ছে করছে আমার সব কয়টাকে গুলি করে এখানে লাশ বানাতে। রক্তের ঘ্রাণ আমার খুব পছন্দ। পালিয়ে যাবে কোথায়? একদিন ঠিক আমার কাছে বন্দি হতে হবে। এই শোন তোরা, যেভাবেই হোক ওই মেয়েকে আমার চাই। ওই মেয়েটার কাছে আছে ওই পেন ড্রাইভ, যেটা আমি অতি খুবই মূল্যবান। এটা আমার চাই চাই। তোরা খুঁজে দেখ মেয়েটা কোথায় আছে। এই শহরে পুরো অলিগলি খুঁজে দেখ সে কোথায় লুকিয়ে আছে। তোরা যা এখান থেকে। ইচ্ছে করছে সব কটাকে গুলি করি। যা আমার চোখের সামনে থেকে। এই বলে কবির সর্দারের লোকেরা সেখান থেকে চলে যায়। অন্যদিকে অফিসার ফাহিমের কাছে একটি ফোন আসে। তার বড় স্যার ডিআইজি স্যারের ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, ফাহিম, আমি খবর পেয়েছি আজকে কিছু মেয়ে আর কিছু মাদক নেশা দ্রব্য ইয়াবা পাচার করতে চলেছে। আর ওই আশেপাশে রাস্তার চেক পোস্ট চালাও। কোনো ক্লু পেলে আমায় খবর দেবে। আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছি তোমার ইমেলে। এই বলে কলটা কেটে যায়। তারপর অফিসার ফাহিম তার ইমেল চেক করে, দেখে স্যারের দেওয়ার লোকেশন ফাহিমের থেকে 2 কিলো দূরে। ফাহিম হাবিলদারকে গাড়ি এই ঠিকানায় যেতে বলল। কিছু সময় পর অফিসার ফাহিম তার লোকেশনে পৌঁছায়। যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। চারিদিকে তাকিয়ে দেখতে থাকে। আপনাদের বুঝি খুব জানার আগ্রহ হচ্ছে? তাহলে শুনুন। ফাহিম এসে দেখে প্রায় অনেকগুলো মানুষের লাশ পিচঢালা রাস্তার উপর পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। অফিসার ফাহিম লাশগুলোকে ওখানে থাকা একজন পুলিশকে বলে উঠল, এই, তোমরা সবাই এই লাশগুলোকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও, আর এই রাস্তার আশেপাশে দেখো কোনো কিছু ক্লু পাও কিনা। আর এই রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাতায়াত করতে নিষেধ করে দাও, আর ওই গাড়িগুলো ভালো করে চেক করবে। ওরা চলে যায় ওদের কাজে। কিছু সময় ধরে অফিসার ফাহিম চারিদিকটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। হঠাৎ একদিকে চোখ আটকে গেল। অফিসার ফাহিম দেখলো জঙ্গলের ভেতর একটি ট্রাকের ভেতর থেকে কিছু চিৎকার ভেসে আসছে। অফিসার ফাহিম কাছে গিয়ে ডিকিটা খুলতেই দেখে প্রায় 50 জনের মতো মেয়ে রয়েছে। মেয়েগুলো অফিসার ফাহিমকে দেখে ওখান থেকে একটি মেয়ে কান্না করতে করতে বলে উঠল, স্যার, আমাদের বাঁচান। এই লোকগুলো আমাদের বিদেশে পাচার করতে যাচ্ছে। স্যার, আমাদের বাঁচান স্যার। তোমরা কেউ ভয় পেও না, আমি আছি, তোমাদের সবাইকে সবার বাসায় পৌঁছে দিব। আচ্ছা, তোমরা এটা বলো যে তোমরা এখানে কিভাবে আসলে, আর তোমাদের যে এখানে নিয়ে এসেছে তাকে কি তোমরা চেনো, বা তোমাদের কি তার সাথে কোনো পরিচয় আছে কোনোভাবে, বা তাকে দেখলে চিনতে পারবে? না, আর স্যার, আমরা তাদের মুখগুলো দেখতে পাইনি স্যার। কালো মুখোশ পরেছিল ওই লোকগুলো। আমি যখন কলেজ থেকে ফিরছিলাম তখন কে যেন আমার মুখের সামনে রুমাল ধরে আর আমার জ্ঞান ফিরতে দেখে আমি এই গাড়ির ভেতরে স্যার। অফিসার ফাহিম আর কিছু বলল না। কিছু সময় পর ফাহিম সবার বাসায় পৌঁছে দেওয়ার জন্য ঠিক করলো। অন্যদিকে পুলিশ অফিসার ফাহিমের কথা অনুযায়ী কিছু পুলিশ আশেপাশে রাস্তা চেকপোস্ট শুরু করে দিয়েছে। হঠাৎই ওই রাস্তা দিয়ে একটি ট্রাক মালবাহিত গাড়ির সামনে দিয়ে যেতেছিল। হঠাৎই কিছু পুলিশ সেই গাড়িটিকে আটকায় এবং গাড়ির সামনে একজন পুলিশ গিয়ে বলতে লাগলো, এই দাঁড়া, এই গাড়ির ভিতরে কি আছে? আর তুই গাড়ির ভিতর থেকে নাম আর দেখি তোর গাড়ির লাইসেন্স। আর এই গাড়ি এই রাস্তা দিয়ে যাবে? এই কথা শুনে গাড়ির ব্যক্তিটি গাড়ি থেকে নেমে পুলিশের কাছে আসতেই একজন পুলিশ জিজ্ঞেস করলো, ওই, তোর নাম কি আর তোর এই গাড়ির ভিতরে কি আছে? স্যার, আমার নাম আকাশ। কেন, কিছু হয়েছে? স্যার, গাড়ি এই রাস্তা দিয়ে নিয়ে যেতে পারবো না কেন? স্যার, আর এই গাড়ির ভেতরে কিছু সবজি আর কিছু ডাউল চাউলের বস্তা আছে।
স্যার আমি টাঙ্গাইল থেকে এই মালগুলো নিয়ে শহরে যাচ্ছি। আগামীকাল এই মালগুলো ডেলিভারি না দিতে পারলে অনেক লস হয়ে যাবে স্যার। দেখি তোর গাড়ির লাইসেন্স দেখা। আর তোমরা সবাই এই গাড়িটিকে ভালো করে একটু চেক করে দেখো এই গাড়ির ভিতরে কি আছে, এবং গাড়ির ভিতরে যে সত্যি মালামাল আছে তার কি গ্যারান্টি আছে। সবাই একটু ভালো করে চেক করে দেখো। আমাদের কাছে খবর এসেছে আজকে কিছু ড্রাগস ইয়াবা পাচার হওয়ার কথা চলছে। তারপর আকাশ নামে ছেলেটি তার গাড়ির লাইসেন্স বের করে এনে পুলিশ অফিসারকে দেখায় এবং পুলিশ অফিসার লাইসেন্স দেখে সব কিছু ঠিক আছে দেখে ছেড়ে দেয়। কিছু সময় পর কিছু হাবিলদার এসে অফিসারকে বলতে লাগলো, স্যার আমরা এই গাড়ির ভেতর কোনো কিছুই পাইনি, ও যা বলছে সব কিছুই ঠিক আছে। এই গাড়ির ভেতরে সবজি আর ডাউলের বস্তা ছাড়া আর কিছুই নেই। স্যার আমার খুব ভালো করে চেক করে দেখেছি, এগুলো ছাড়া আর কিছুই দেখিনি। তারপর পুলিশ অফিসার আকাশকে ছেড়ে দেয় আর বলে, আচ্ছা তাহলে তো ছেড়ে দিলাম, এখান থেকে যা আর এই গাড়ি অন্য দিক দিয়ে নিয়ে যা, এই রাস্তা দিয়ে যেতে পারবি না। তারপর আকাশ তার গাড়ি স্টার্ট দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যায়, তার গন্তব্যের দিকে যেতে থাকে। আপনারা আবার কি ভাবছেন? এটা ভাবছেন যে ওই গাড়িতে ওই অচেনা মেয়েটা ছিল, কিন্তু তাকে দেখলো না কেন? কেননা তারা অন্ধকারে খুব একটা ভালো দেখেনি, তাই তাকে ঠিক সেরকম পর্যবেক্ষণ করেনি। পুলিশ অফিসারগুলো, আচ্ছা চলুন এবার গল্পে ফেরা যাক। তারপর কিছু সময়ে পুলিশ অফিসারগুলো ওই রাস্তায় অনেক গাড়ি চেক করতে থাকে। হঠাৎ একটা 10 চাকার একটা বড় ট্রাক গাড়ি সেই রাস্তায় দিয়েই যেতে নিলে সেই গাড়িটিকে পুলিশ অফিসারগুলো আটকায় এবং গাড়ির মালিক তো খুব ভয়ে আছে। গাড়ির ব্যক্তিটি কেন ভয় আছে সেটা না একটু পরেই জানতে পারবেন। আপনারা আগে চলুন পুলিশ অফিসারগুলো কি খুঁজে পেল। তারপর গাড়িটিকে থামিয়ে একজন পুলিশ গাড়ির মালিকটিকে বের হতে বলে। গাড়ি থেকে একজন লোক বেরিয়ে এসে ভয়ে ভয়ে বলতে লাগলো, স্যার কি হয়েছে? কোনো সমস্যা স্যার? কিরে তুই এত আমতা আমতা করছিস কেন? আর গাড়ির ভিতরে কি আছে দেখি, খোল, আমরা তো চেক করে দেখব এই গাড়ির ভিতরে কি আছে। লোকটি ভয়ে আতঙ্ক হয়ে ভয়ে ভয়ে বলতে লাগলো, স্যার না মানে স্যার না মানে হয়ে মানে এই গাড়ির ভিতরে কিছু নেই। কিরে তুই আবারও আমতা আমতা করছিস? এই গাড়ির ভিতরে কি আছে কি নেই আমরা ঠিক করে দেখব, তুই গাড়ি খোল। এই তোমরা সবাই এই গাড়িটিকে একটু ভালো করে চেক করো তো, দেখো এই গাড়ির ভিতরে কোনো ক্লু পাও কিনা। তারপর গাড়িটিকে খুলে কিছু পুলিশ অফিসার দেখে গাড়ির ভেতর অনেকগুলো কার্টুন। কিছু পুলিশ অফিসার একটি কার্টুন খুলে যা দেখলো তা তাদের মাথার উপর দিয়ে গেল। আপনারা বুঝতে পারছেন না তো কি দেখা গেছে? তাহলে শুনুন। তারা কার্টুন খুলে দেখে যে অনেকগুলো ড্রাগসের প্যাকেট এবং ওখানে প্রায় 200 প্লাসের কার্টুন আছে, তার সবগুলোতে ড্রাগস এবং সবগুলো দামি। এটা দেখে ওই পুলিশ অফিসারের মধ্যে একজন বলে উঠল, স্যার এই গাড়ির ভেতরে যতগুলো কার্টুন আছে সবগুলো কার্টুনে ড্রাগস আছে স্যার, আর ড্রাগসগুলো দেখে মনে হচ্ছে খুব দামি স্যার। এটা শুনে পুলিশ অফিসারটি তার হাতে থাকা লাঠি দিয়ে সেই লোকটিকে বেধড়ক পেটাতে থাকে আর বলতে থাকে, এই বল এই ড্রাগগুলো কোথা থেকে নিয়ে আসছিস, আর এই মালগুলো কোথায় পাচার করতে চাইছিস বল, আর এর সাথে কার হাত আছে সত্যি সত্যি বল, নয়তো তোকে আজ বলবি না তো তাহলে চল আমাদের স্যারের কাছে, তোকে স্যারের কাছে নিয়ে গেলে সব ডিটেলস দিয়ে দিবি। তারপর পুলিশ অফিসারটি এই গাড়িটিকে থানায় নিয়ে যেতে বলে। কিছু পুলিশ অফিসারকে তারা সেই গাড়িটিকে থানায় নিয়ে যায়। দেরি না করে এরপর ওই পুলিশ অফিসার ওই লোকটিকে অফিসার ফাহিমের কাছে নিয়ে যায় আর বলতে থাকে, স্যার আমরা এই ক্রিমিনালকে ধরতে পেরেছি স্যার, এই ক্রিমিনাল বড় গাড়ি করে ড্রাগস নিয়ে যাচ্ছিল, আমরা তাকে হাতে নাতে ধরতে পেরেছি স্যার। এখন ওকে কি করব স্যার? এর সাথে কে জড়িত আছে অনেকেই জানার চেষ্টা করেছে কিন্তু কখনো মুখ খুলেনি। তখন ওপাশ থেকে অফিসার ফাহিম বলে উঠল, তুমি এক কাজ করো, এই ক্রিমিনালকে থানায় নিয়ে গিয়ে একটু জামাই আদর করো, আর আমি বড় স্যারকে ফোন দিয়ে বলে দিচ্ছি যে আমরা ড্রাগস পাচারকারীকে ধরতে পেরেছি, আর আমি মেয়েগুলোকে তাদের বাসার অ্যাড্রেস নিয়ে এদের সবার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি।
তুমি ক্রিমিনালকে থানায় নিয়ে গিয়ে একটু জামাই আদর করো। তারপর ফাহিম একটা বড় গাড়ি ম্যানেজ করে ওইসব মেয়েগুলোকে তাদের সবার বাড়ির অ্যাড্রেসে নিয়ে সবার বাড়িতে পৌঁছে দিয়ে অফিসার ফাহিম তার নিজ গন্তব্যের দিকে চলে যায়। অন্যদিকে এমপি সারিয়াত খান তো অনেক চিন্তায় আছে, কেননা তার প্রায় 200 কোটি টাকা ড্রাগস কোনো খবর নেই। হঠাৎই এমপির ফোনে একটা ফোন আসে। কলটি রিসিভ করতেই এমপির ডান হাত ফোনের উপাস থেকে বলে উঠল, স্যার, আমার পৌঁছানোর আগে কিছু পুলিশ অফিসার ওখানে এসে চেকপোস্ট চালিয়ে দেয় ওই রাস্তায়। আর আপনার যে মেয়েগুলো পাচার করার কথা ছিল, ওই মেয়েগুলো পুলিশ এসে ওখানে এসে ওদেরকে নিয়ে যায়। আর আমাদের কিছু লোককে, যে কে নামের ভয়ঙ্কর এক মাফিয়া এসে আমাদের ওই লোকগুলোকে মেরে ফেলে। আর যে গাড়িতে ড্রাগস পাচার করার কথা ছিল, সেই গাড়িটি পুলিশ অফিসাররা তাদের থানায় নিয়ে চলে গেছে। যে কে নাম শুনতেই এমপি সারিয়াত খান রেগে গিয়ে জোয়ার শক্ত হয়ে যায় আর বলতে থাকে, জেকে আমি তোকে ছাড়বো না, তুই আমার সব নষ্টই করা, আমার সমস্ত রাজত্ব তীরে তীরে ঘোরা, তোকে আমি ছাড়বো না। আমার 200 কোটি টাকার ড্রাগস তুই নষ্ট করে দিলি, তোকে আমি ছাড়বো না। তোকে যেভাবে হোক আমি খুঁজে বের করে তোকে একেবারে শেষ করে দেব। বাবলু আমার ছেলে জায়ান কোথায়? আগামী 3 দিন ধরে ওর খোঁজ পাচ্ছি না। কোথায় আমার ছেলে, কোথায়? খুঁজে বের কর। আর ওর ফোনও তুলছে না, ওর ফোন বন্ধ দেখাচ্ছে। আমার ছেলেকে যেভাবে হোক খুঁজে বের কর। বাবলু হচ্ছেন এমপির বাম হাত। বাবলু এমপির উদ্দেশ্যে বলে উঠল, স্যার, আপনাকে বলতে মনে নেই, আমার জায়ান ভাই ওর বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে কিছুদিনের জন্য। আমার আপনাকে বলতে মনেই ছিল না স্যার। অন্যদিকে চলুন আমরা এই গল্পের ভিলেনের থেকে একটু ঘুরে আসি, সে কি করছে একটু দেখে আসি। মালয়েশিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর এবং মাফিয়ার নাম কোবরা কিং। এই কোবরা কিং সবচেয়ে ভয়ঙ্কর এক মাফিয়া, যার নাম শুনলেই এই মালয়েশিয়ার ভয় আতঙ্ক হয়ে যায়। এমনই একদিন এই কিং কোবরা বাইরে সোফায় বসে আছে, তার পাশে 2টো বিদেশি মেয়ে পরনে ছোট ছোট পোশাক পরে আছে, যেন তাদের সমস্ত শরীরে লজ্জাস্থান থেকে শুরু করে সব কিছুই দেখা যাচ্ছে। সামনে সুইমিং পুল, সেই সুইমিং পুলে কিছু বিদেশি পুরুষ আর মেয়েরা ছোট ছোট পোশাক পরে সুইমিং পুলে কেউ গোসল করছে তো কেউ সাঁতার কাটছে। তাদের শরীরে লজ্জাস্থান থেকে শুরু করে সমস্ত কিছু দেখা যাচ্ছে। এমন সময় কোবরা কিং এর ডান হাত এসে বলে উঠল, স্যার, কিছুদিন আগে যে ইন্ডিয়াতে কিছু নারী পাচার করার কথা ছিল, আর সে গোপন তথ্য আমাদের মধ্যে কেউ একজন ফাঁস করে দিয়েছে। সে আমাদের মধ্যে আছে, সে আর কেউ নয় স্যার। কোবরা কিং এর কাছে গিয়ে ডান হাত তার কানে কানে ফিসফিস করে কিছু একটা বলল, যেটা শুনে কোবরা কিং এর চোয়াল শক্ত হয়ে গেল। তার হাতে একটি ছুরি নিয়ে একজন লোকের কাছে গিয়ে তার পেটের ভেতর চালিয়ে দেয়। পেটটা এফোর ওফোর করে 2 হাত ধরে টেনে হিঁচড়ে নিমেষের মধ্যে তার কলিজাটা টেনে বের করলো এবং কলিজাটা হাতে নিয়ে তার হাতে থাকা ছুরিটা নিয়ে অনবরত তার কলিজায় আঘাত করতে লাগলো। এটা দেখে ওখানে সমস্ত মানুষগুলো ভয় আতঙ্ক হয়ে যায়। আর কোবরা কিং হাসতে হাসতে বলে উঠল, আমার সাথে বেইমানি? এই তোরা শুনে রা, আমার সাথে আজ পর্যন্ত কেউ বেইমানি করে টিকে থাকতে পারেনি। আমার সাথে যেই বেইমানি করবি তার ফল এভাবেই আমি তাকে দেব। তার কলিজার ঘ্রাণ আমার খুব পছন্দ, মানুষের রক্ত, কলিজা এগুলো আমার খুবই পছন্দ। আমি মানুষের রক্ত দিয়ে গোসল করতে পছন্দ করি। মানুষের রক্ত আমার খুবই পছন্দ। সবাই খেলে রং দিয়ে হোলি, আর আমি খেলি মানুষের রক্ত দিয়ে। বাংলাদেশে খোঁজ নে, আগামীকাল 200 কোটি টাকার ড্রাগস আসার কথা। খোঁজ নে কবে আসবে, আর কিছু মেয়ে নিয়ে আসার কথা। তোরা খবর নিয়ে দেখ ওগুলো কবে আসবে। তাহলে আপনারাই দেখতেই পেলেন আমাদের এই গল্পের ভিলেন কেমন। অন্যদিকে পুলিশ অফিসার ফাহিম, তিনি থানায় এসে সবেমাত্র বসতেই একজন পুলিশ অফিসার এসে বলতে লাগলো, স্যার, আগামীকাল যে লাশটি আমরা রাস্তায় পেয়েছি ওই লাশটি হচ্ছে এই শহরের এমপি শাহরিয়র খানের ছেলে জায়ানের। শুধু তাই নয় স্যার, এই এমপি শাহরিয়র খান আর জায়েন অনেকগুলো কেস ফাইল করেছে, যেগুলো কেউ হাতে নেয়নি আজ পর্যন্ত। এমনকি শুধু তাই নয় স্যার, খুনি জায়ানকে মেরেই তেমনি ওর মৃত্যুর আগে ড্রিঙ্কস করেছিল।
এমনকি ড্রিঙ্কসের ভেতরে বিষ ছিল। এমনকি স্যার এটাও জানতে পেরেছি যেদিন জায়ান খুন হয় সেদিন জায়ানের সাথে তার বন্ধু রকিব ছিল সেখানে। পুলিশের কথা শুনে অফিসার ফাহিম বলে উঠল ওপাশ থেকে, যদি তাই হয়ে থাকে তাহলে সেই দিন আমরা শুধু জায়ানের লাশ পেয়েছি। সেখানে তো রাকিবেরও তো লাশ থাকার কথা, কিন্তু সেখানে আমরা জায়ানের লাশ কেন পেলাম? আর এই রাকিব কোথায় উধাও হয়ে গেল? এর পেছনে কিছু তো একটা রহস্য আছে, কিন্তু কি সেই রহস্য সেটা আমাকে জানতেই হবে। তুমি এক কাজ করো, এই রাকিবের বাবা মাকে কি তার পরিচয় তুমি তা খুঁজে বের করো শীঘ্রই। স্যার রাকিব হচ্ছে এই শহরের বিজনেসম্যান সাইফ চৌধুরীর ছেলে। তাহলে গাড়ি বের করো, এমপির বাসায় যেতে হবে। আর ওই মালগুলোর কি অবস্থা? ওগুলো কি করেছো তোমরা? স্যার আপনার কথা অনুযায়ী আমরা গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ওই গাড়িটিকে আগুন ধরিয়ে দিয়েছি। এই বলে পুলিশ অফিসার ওখান থেকে চলে যায়। আর অফিসার ফাহিম এমপির বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাইরে এসে গাড়ির কাছে এসে গাড়ির ভেতর আসতেই গাড়ি চলতে শুরু করলো। ঠিক কিছু সময় পর অফিসার ফাহিম এমপির বাসায় পৌঁছেই ভেতরে এসে এমপির কাছে আসতেই এমপি রাগী গলায় বলে উঠল, এই অফিসার, তুই এখনো আমার ছেলে খুনিকে না ধরে খুব আরামে আছিস। খুব তাড়াতাড়ি পারিস আমার ছেলে খুনিকে আমার সামনে নিয়ে আয়। আমি আমার ছেলে খুনিকে নিজের হাতে শাস্তি দেব এবং খুব তাড়াতাড়ি তার কাটা মাথা দিয়ে আমি ফুটবল খেলবো। যত তাড়াতাড়ি পারিস আমার সামনে আমার ছেলে খুনিকে চাই এবং খুব শীঘ্রই। দেখুন স্যার, আপনি একটু শান্ত হন। আমরা যত তাড়াতাড়ি পারি আপনার ছেলের খুনিকে আপনার সামনে নিয়ে হাজির হব। এবার এটা বলুন, আপনার ছেলের সাথে কি করে শত্রুতা আছে বা কারো সাথে কি কোনো ঝামেলা আছে? শত্রুতা বলতে মানে আমার ছেলের সাথে কার শত্রুতা থাকতে পারে? আর আমার ছেলে এই বয়সে মজা মাস্তি করবে, এটাই তো স্বাভাবিক। আমার ছেলে খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের কর। দেখুন স্যার, যেদিন আপনার ছেলে খুন হয় সেদিন আপনার ছেলের বন্ধু রাকিবও তার সাথে ছিল। আর আমরা এর তদন্ত করে দেখবো স্যার। খুব শীঘ্রই আপনার ছেলের খুনিকে আমরা হাতে নাতে ধরবো স্যার। কিছু সময় পর ওখানে মিডিয়ার লোক এসে খবর প্রচার করা শুরু করে দিয়েছে এবং একটি মেয়ে মাইক্রোফোনে হাত নিয়ে বলছে, আসসালামু আলাইকুম, আমি রাইসা আপনাদের মাঝে একটি খবর নিয়ে হাজির হয়েছি। গতকাল রাতে কে বা কারা এই শহরের এমপি সাইয়দ খানের ছেলে জায়ানকে খুন করে তারই পুরুষ অঙ্গ কেটে তার হাতে ধরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, লাশের গায়ে লিখে দিয়ে গেছে জেকে। শুধু তাই নয়, এই জেকে মাফিয়া 10 বছর আগে এরকম খুন করেছিল। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। সত্যি কি এটা জেকে, নাকি এর ছদ্মবেশ ধারণ করে কেউ আতঙ্ক সৃষ্টি করছে আর এই শহরের এমপি সাইয়দ খানের ছেলেকে খুন করে যায়? বিস্তারিত জানতে আমরা চলে যাব অফিসার ফাহিমের কাছে। স্যার, আপনারা এর তদন্ত করে কি জানতে পেরেছেন? আমাদেরকে একটু বিস্তারিত খুলে বলুন। দেখুন, আমরা এই খুনের তদন্ত করে এইটুকু জানতে পেরেছি যে খুনি তার বদলা নিচ্ছে। আমরা খুব শীঘ্রই এর তদন্ত করে খুঁজে বের করব আর খুনগুলো কে করছে। খুনিকে তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসব। প্রদর্শক বিন্দু, আপনারা দেখতেই পেলেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণে আমাদের সাথে থাকুন 24 টিভি নিউজ। এরপর অফিসার ফাহিম রাকিবের বাসায় যাওয়ার জন্য রওনা হলো। প্রায় আধা ঘন্টা যাওয়ার পর রাকিবের বাসায় পৌঁছে বাসার দরজার সামনে এসে কলিং বেল চাপতেই একটা বয়স্ক মহিলা এসে দরজা খুলে দেয়। অফিসার ফাহিম ওই মহিলার উদ্দেশ্যে বলে উঠল, আপনি রাকিবের মা? আপনার ছেলে রাকিব কোথায়? হ্যাঁ, আমি রাকিবের মা। কি হয়েছে? আপনার ছেলে রাকিব কোথায়? আপনারা ভেতরে আসুন। আর কেন স্যার, কি হয়েছে? আমার ছেলে তো আগামী 3 দিনের জন্য বাইরে তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছেন। অফিসার ফাহিম ভেতরে গিয়ে দেখতে পেল সোফায় একজন বয়স্ক লোক বসে খবরের কাগজ হাতে বসে আছে। রাকিবের বাবা এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান শাহিদ চৌধুরী। এমন সময় রাকিবের মা বলে উঠল, রাকিবের বাবা, দেখো বাসায় পুলিশ এসেছে আর তোমার ছেলে রাকিবকে খুঁজতে এসেছে। কেন অফিসার, কি হয়েছে? আমার ছেলে কি কোন দোষ করেছে? আর আমার ছেলে বিগত 3 দিন ধরে তার ফোনটা বন্ধ করে রেখেছে। ফোন দিলে ফোন বন্ধ দেখাচ্ছে, কোনো যোগাযোগ করতে পারছি না। আপনাদের ছেলে বিগত 3 দিন ধরে নিখোঁজ আর আপনারা কেনা হাত গুটিয়ে বসে আছেন? কেমন বাবা মা আপনারা যে ছেলের খোঁজ রাখেন না? আর সবচেয়ে বড় কথা, এমপির ছেলের ওর বন্ধু জায়ান ছিল। যে রাতে জায়ান খুন হয় সে রাতে আপনার ছেলে ওর সাথে ছিল।
কোথায় আপনার ছেলে? আমরা এমপির ছেলে খুনের তদন্ত করতে এসেছি। আমরা আপনার ছেলের খোঁজ যদি পাই তাহলে তাকে 14 শিকের নিয়ে এমন পেটানো দিব যাতে সারা জীবন মনে রাখবে। আপনার ছেলের কোনো ছবি আছে? থাকলে আমাদের দিন, আমরা আপনার ছেলেকে খুঁজে বের করব। আর ওই দিন রাতে কি হয়েছিল একমাত্র সেই বলতে পারবে। অফিসার ফাহিম কথা শুনে রাকিবের বাবা একটু মন খারাপ করে বলে উঠল, দেখুন অফিসার, আমরা আমাদের ছেলেকে অনেক খুঁজেছি, এমনকি তার বন্ধু বান্ধবী থেকে শুরু করে সবাইকে ফোন দিয়েছি, জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ বলতে পারেনি সে কোথায় আছে। এই নিন স্যার, এটা আমার ছেলের ছবি। আপনারা যত তাড়াতাড়ি পারেন আমার ছেলেকে খুঁজে দিন। অফিসার ফাহিম রাকিবের ছবিটা হাতে নিয়ে তারা সাইফ চৌধুরীর বাসা থেকে বেরিয়ে যায় রাকিবকে খোঁজার উদ্দেশ্যে। পরের দিন সকালবেলা বাজারে মানুষের আনাগোনা যেন এক কোলাহল সৃষ্টি করেছে বাজারে। কেউ এসেছে সবজি কিনতে, আবার কেউ এসেছে তাদের উদ্দেশ্য হাসিল করতে, আবার কেউ এসেছে তাদের ব্যবসা বাণিজ্য বড় করতে। এমন সময় বাজারের ভিতর একটা বড় গাড়ি ভিতরে এসে একটি বড় গোডাউনের সামনে থামে। সেই গোডাউনের সামনে টেবিলের চেয়ারে বসে একজন বয়স্ক লোক বসে বসে খবরের কাগজ পড়ছে। বয়স্ক লোকটির নাম করিম সাহেব। করিম সাহেব দেখে তার গোডাউনের সামনে গাড়ি থামতে। করিম সাহেব চোয়াল শক্ত হয়ে গাড়ির কাছে গিয়ে শক্ত গলায় বলে উঠল, কিরে আকাশ, তোর আজকে আসার সময় হলো? তোকে না এই মালগুলো আনতে আমি 1 সপ্তাহ আগে পাঠিয়েছিলাম। আজ তুই 1 সপ্তাহ পর এই মালগুলো নিয়ে আসছিস। এই মালগুলো আরো 3 দিন আগে আসার কথা, কিন্তু এতদিন সময় লাগিয়ে দিলি। কি করছিলি ওইখানে? করিম সাহেবের কথা শুনে আকাশ নামে ছেলেটি গাড়ি থেকে বাইরে এসে করিম সাহেবের কাছে এসে করিম সাহেবকে ধরে তার চেয়ারে এনে বসিয়ে দিল আর বলতে লাগলো, আরে চাচা, তুমি এত হাইপার হচ্ছ কেন? তুমি একটু শান্ত হও। তোমার না হাই প্রেশার আছে? আগে আমার কথা শুনো, তারপর তুমি যা শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নিব। 1 সপ্তাহ আগে আমি মালগুলো আনতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে গাড়ি যাওয়ার সময় গাড়ি নষ্ট হয়ে যায়। আর তোমাকে অনেকবার বলেছি এই গাড়িটা চেঞ্জ করে অন্য একটা গাড়ি নিতে, তুমি তো আমার কোনো কথাই শুনো না। এই গাড়িটা মাঝ রাস্তায় যাওয়ার সময় নষ্ট হয়ে যায়, তাই গাড়িটা সারাতে বিগত 3 দিন সময় লেগে যায়, আর ওখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। তাই গাড়িটা ঠিক করে নিয়ে এখানে পৌঁছে মালগুলো লোড করে আস্তে আস্তে এতদিন সময় লেগে গেছে। ওপাশ থেকে করিম সাহেব শান্ত কণ্ঠে বলে উঠল আকাশের উদ্দেশ্যে, দেখ আকাশ, তোকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। তোর যদি কিছু একটা হয়ে যায় তাহলে তোর মা আর বোনকে কে দেখবে বলতো? তোকে নিয়ে আমার খুব চিন্তা হয়। যদি তোর কিছু একটা হয়ে যায়, সেই ছোটবেলা থেকে আমি তোকে দেখে আসছি, তুই ছাড়া তোর মা আর বোনের কেউ নেই। আরে চাচা, তুমি এত চিন্তা করো কেন? আমার কোনো কিছু হবে না, আমি একদম ঠিক আছি। এই বলে আকাশ করিম সাহেবকে শান্ত করায়, আপনারা কিছু বুঝতে পারছেন না তাই তো? আচ্ছা চলুন আপনারা একটু বুঝিয়ে বলি। ছোটবেলা থেকে করিম সাহেব আকাশকে খুব আদর যত্নে বড় করেছেন। করিম সাহেব আকাশকে তার ছেলের মতন দেখাশোনা করে। করিম সাহেবের ছেলে নেই, একটা মেয়ে আছে, তাই আকাশকে তার ছেলের মতো দেখে আকাশকে পড়াশোনা শেষ করে আকাশ বেকার ঘুরে বেড়ায় বলে করিম সাহেব তাকে তার আন্ডারে কাজ দেয় এবং আকাশকে তার নিজের ছেলের মতোই দেখাশোনা করে। এমন সময় করিম সাহেব বলে উঠল আকাশের উদ্দেশ্যে, তা মালগুলো সব ঠিকঠাক ভাবে এনেছিস তো নাকি কোনো সমস্যা আছে? আরে চাচা, আমি খুব টায়ার্ড, মালগুলো সব ঠিক আছে, তারপরেও আপনি একটু দেখে নিন, আমি একটু রেস্ট নিই। আকাশ কথা শুনে করিম সাহেব গাড়ির উপরে গিয়ে মালগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। হঠাৎই এমন সময় করিম সাহেবের একটা দিকে গিয়ে চোখ আটকে যায়। খুবই অবাক হয়ে দেখে গাড়ির ভেতরে একটা মেয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে। এটা দেখে করিম সাহেব গাড়ি থেকে নেমে আকাশের কাছে গিয়ে আকাশকে বলতে লাগলো, কিরে আকাশ, তোকে আমি কি আনতে পাঠিয়েছি আর তুই কি নিয়ে এসেছিস? তোকে আমি সবজি আনতে বলেছি আর তুই সবজির সাথে সাথে একটা মেয়েকেও নিয়ে এসেছিস। করিম সাহেবের কথা শুনে আকাশ চেয়ারে বসা থেকে দাঁড়িয়ে যায়, অবাক হয়ে বলতে থাকে, আরে চাচা, কি বলো? মেয়ে আসবে কোথা থেকে? গাড়ির ভিতরে তো সবজি ডাল চাউল এর বস্তা, এখানে মেয়ে আসবে কোথা থেকে? আমি কি করে বলবো মেয়ে কোথা থেকে এলো? তুই গিয়ে দেখ, গাড়ির ওপরে বিশ্বাস করছিস না? গিয়ে দেখ গাড়ির ভিতরে মেয়ে আছে কিনা। সে কি করে আসলো?
গাড়ির ভিতরে। আকাশ করিম সাহেবের কথা শুনে দেরি না করে গাড়ির উপর উঠে গিয়ে দেখে সত্যি সত্যি একটা মেয়েটিকে দেখে আকাশ যেন এক অন্য জগতে চলে গেছে। কেননা মেয়েটি অপূর্ব সুন্দরী, দেখতে মেয়েটি যেন জান্নাত থেকে কোনো পরী নেমে এসেছে। এতটাই সুন্দরী যে আকাশ মগ্ন হয়ে এক অন্য জগতে চলে গেছে। আকাশ যেন এক দেখাতেই ক্রাশ খেয়ে যায়। আকাশ ধ্যানে দেখতে থাকে মেয়েটি। কিছু সময় পর করিম সাহেবের কথায় আকাশের ধ্যান ভাঙল। আকাশের মনেই ছিল না সে এতক্ষণ কোথায় ছিল। এমন সময় আকাশ মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে ডাকতে লাগলো। এই যে, হ্যালো মেয়ে, এই যে মেয়ে, উঠো উঠো বলছি, এই মেয়ে উঠো। আস্তে আস্তে করে মেয়েটি পিটপিট করে চোখ খুলে দেখে সামনে একটা ইয়াং ছেলেটাকে দেখে মেয়েটি ভয়ে গুটিসুটি হয়ে যায়। এটা দেখে আকাশ মেয়েটির কাছে গিয়ে বলতে লাগলো, এই মেয়ে, তোমার নাম কি? আর তুমি আমার এই গাড়ির ভেতরে কিভাবে আসলে? বলো বলো, তোমার নাম কি? আকাশের কথা শুনে মেয়েটি একটু ভয় পায় আর বলতে থাকে, জি জি, আমার নাম আয়েশা। এতক্ষণ উপরে কি করছে তা দেখার জন্য করিম সাহেব গাড়ির ওপরে গিয়ে দেখে মেয়েটি ভয় পেয়ে আছেন। এমন সময় করিম সাহেব মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, এই মেয়ে, তুমি এই গাড়ির ভিতরে কিভাবে আসলে? আর তোমার নাম কি? তোমার বাসা কোথায়? তুমি কোথায় থাকো বলো আমাদের। দেখো মেয়ে, তুমি ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি নির্দ্বিধায় বলতে পারো তোমার পরিচয় কি, আর তুমি আমাদের এই গাড়িতে কিভাবে আসলে? আমাকে কিছু করবেন না, ওই লোকগুলোর হাতে তুলে দেবেন না আমাকে। ওই লোকগুলো মেরে ফেলবে আমাকে। প্লিজ প্লিজ আমাকে ওই লোকগুলোর হাত থেকে বাঁচান। আমাকে ওরা মেরে ফেলবে ওরা। করিম সাহেবের মেয়েটির এ কথা শুনে একটু অবাক হয়ে আকাশের উদ্দেশ্যে বলে উঠল, আকাশ, তুই একটা কাজ কর, এই বাজারের ভেতরে এই মেয়েটিকে এভাবে রাখা উচিত নয়। তুই বরং ওকে তোর বাসায় নিয়ে যা, আর আমি রাতে গিয়ে ঘটনা কি হয়েছে সেটা সবগুলো শুনবো। এই মেয়ে থেকে তুই বরং ওকে তোর বাসায় নিয়ে যা। মেয়েটিকে দেখে মনে হচ্ছে মেয়েটি বিপদে পড়েছে। তুই বরং ওকে তোর বাসায় নিয়ে যা। দেখ মা, তুমি ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমরা করব না। এ হচ্ছে আমার ভাতিজা আকাশ, খুবই ভালো ছেলে। তুমি ওর সাথে ওর বাসায় যাও, তুমি চিন্তা করো না। মা, তুমি আমার মেয়ের মতো, তাই তোমাকে দেখে রাখা আমার দায়িত্ব। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বিপদে পড়েছো। তুমি আমার ভাতিজার সাথে তার বাসায় যাও, আর আমি রাতে গিয়ে তোমার সাথে এই নিয়ে কথা বলবো, কেমন? তারপর করিম সাহেব মেয়েটিকে গাড়ি থেকে নামিয়ে মেয়েটিকে আকাশের সাথে তার বাসায় পাঠিয়ে দেয়। আর করিম সাহেবের তার কর্মীদেরকে বলে এই মালগুলো যেন ঠিকঠাকভাবে গাড়ি আনলোড করে। আর আকাশ করিম সাহেবকে তার গাড়ির চাবি দিয়ে সে সেখান থেকে তার বাসায় মেয়েটিকে নিয়ে চলে যায়। রাস্তায় আসার সময় কেউ কারো সাথে কথা বলছে না। হঠাৎই নীরবতা ভেঙে আকাশ বলে উঠল, এটা একটা বস্তি, একটু সামনে এগিয়ে গেলেই আমাদের বাসা। আর এইখানে তুমি একদম নিশ্চিন্তে থাকবে, কেমন? তুমি তখন বলছিলে কোন লোকগুলো তোমাকে মারবে। এইখানে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন চলো আমাদের বাসায়, একটু সামনে এগিয়ে গেলেই আমাদের বাসা। এই বলে আকাশ আয়েশাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এভাবেই কিছু সময় যেতেই একটি বস্তির ভিতর চলে আসে এবং বস্তি থেকে কিছু দূরে আসতেই আয়েশা চারদিকটা খুব ভালো করে দেখতে থাকে, যেন একটি গ্রামের মতো পরিবেশ। এটা শহর হয়েও একটি গ্রামের মতো পরিবেশ কোলাহল তৈরি করেছে। আয়েশা খুব ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে পরিবেশটা। আকাশ তার বাসার সামনে আসতেই আয়েশা যেন অবাক হয়ে যায়, কেননা আকাশের বাসাটা 2 তলা, খুবই বড়। বাসার আশেপাশে চারিদিকে ফুল গাছে যেন এক প্রাকৃতিক পরিবেশ কোলাহল তৈরি করেছে। আয়েশা আশেপাশের ফুলের গাছগুলো পর্যবেক্ষণ করতে থাকে। কি সুন্দর এই ফুলের গাছগুলো, গোলাপ, সূর্যমুখী ফুল, অনেক নানান ধরনের ফুলের গাছ যেন বাসার পরিবেশটা এক মোহময় করে তুলেছে। আকাশ বুঝতে পেরে আয়েশার উদ্দেশ্যে বলে উঠল, এই ফুলের গাছগুলোকে আমি খুব যত্ন করে বড় করে তুলেছি। এটা আমার স্বপ্ন নয়, এটা আমার বাবার স্বপ্ন। আমার বাবা ফুলের গাছগুলোকে খুব যত্ন করত,
আমার বাবা চলে যাওয়াতে এখন আমি এই ফুলের গাছগুলোকে খুব যত্ন করে বড় করে তুলেছি। এবার আপনাদের আকাশের সম্পর্কে একটু বলি। ছোটকাল থেকে আকাশের বাবা নেই। আকাশ যখন 8 বছর বয়স তখন আকাশের বাবা কোথাও যেন হারিয়ে যায়। তারপর থেকে আকাশের বাবা তাদের কাছে আসেনি। আকাশের মা আর বোন আছে, তাদের নিয়ে আকাশের জীবন চলতে থাকে। আকাশের বাবা কেন তাদের থেকে হারিয়ে গেছে সেটা একটি রহস্য, সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আপাতত এটাই আকাশের পরিচয়। আকাশের আরেকটা পরিচয় আছে, সেটা গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। আকাশ তার বাসার দরজার সামনে এসেই কলিং বেল চাপাতেই আকাশের মা সাহেলা বেগম এসে দরজা খুলে আকাশকে দেখে ওর উদ্দেশ্যে বলতে লাগলো, কি রে আকাশ, তোর আজকে আসার সময় হলো? জানিস তোর জন্য কত চিন্তায় ছিলাম, একটা ফোনও তো দিতে পারতি। জানিস আমরা কত চিন্তায় ছিলাম। তোর বোন তো তোর চিন্তায় মন খারাপ করে বসে আছে বাসায়। তুই কবে আসবি সেই ভেবে। আয় রুমে আয়। মা, তোমাকে কিছু দেখানোর আছে, এই দেখো কে এসেছে। তখনই আয়শা আকাশের পেছনের সামনে এসে দাঁড়ায়। আর আকাশের মা এটা দেখে অবাক হয়ে আকাশের উদ্দেশ্যে বলে উঠল, আকাশ, তোর সাথে এই মেয়েটা কে? আর তুই কি বিয়ে করেছিস নাকি আমাদের না জানিয়ে? আকাশের মায়ের কথা শুনে আয়েশা অবাক হয়ে যায়। এতে আকাশ একটু ঘাবড়ে যায়। পরিস্থিতি সামাল দিতেই আকাশ বলে উঠল, আরে মা, তুমি এসব কি বলছো? আগে ভিতরে চলো, তারপর সব তোমাকে খুলে বলছি। আর আমি যদি বিয়ে করি তোমার সম্মতিতে বিয়ে করব। আগে ভেতরে চলো, আমি তোমাকে সব খুলে বলছি। তারা ভেতরে আসতেই আকাশের মা আয়শার কাছে এসে বলে উঠল, বাহ, ভারী মিষ্টি দেখতে তো। ঠিক এমনই একটা মিষ্টি মেয়ে আমার ছেলের বৌমা হিসেবে চেয়েছিলাম। মা, তুমি এসব কি শুরু করছো? আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি আমার জন্য খাবার বাড়ো, খুব খিদে লেগেছে আমার। তারপর সব বলছি তোমায়। আকাশ চলে যায় উপরে। তখন আকাশের মায়ের কথা শুনে আয়শা সে কি বলবে ভেবে পায় না। আকাশের মা আয়শাকে নিয়ে সোফায় বসালো। এমন সময় আকাশের বোন লতা নিচে এসে দেখে তার মা একটি মেয়ের সাথে বসে বসে কথা বলছে। লতা সেখানে গিয়ে মায়ের উদ্দেশ্যে বলে উঠল, মা, তোমার সাথে এই মেয়েটাকে? আর ভাইয়া কোথায়? ভাইয়া কি বাচ্চারা এসেছে? হ্যাঁ, তোর ভাইয়া এসেছে, উপরে ফ্রেশ হতে গিয়েছে। আর এই যে এই মেয়েটাকে দেখছিস, এই মেয়েটাকে তো। কি সত্যি নাকি? তাহলে তো ভালোই হলো, আমার একটা সঙ্গী পেয়ে গেলাম গল্প করার জন্য। লতা এবার এসএসসি পাস করে কলেজে উঠেছে, অনার্স প্রথম বর্ষে। লতার বয়স 17 বছর। লতা আয়শার কাছে এসে গল্প করতে লাগলো। কিছু সময় পর আকাশের মা চলে যায় খাবার রেডি করতে। কিছু সময় পর আকাশ এসে ডাইনিংয়ে বসে খাবার খাওয়া শুরু করে। কিছু সময় পর আকাশ খাওয়া শেষ করে আর মায়ের উদ্দেশ্যে বলে উঠল, মা, আমি একটু বাইরে গেলাম, আমার আসতে রাত হয়ে যাবে, একটু কাজ আছে। তুমি বরং আয়শাকে খাবার খাইয়ে দিও, আর আমি রাতে বাসায় এসে সব খুলে বলবো, ঠিক আছে? আমি গেলাম। আকাশ বাসা থেকে বের হতে গেলে লতা আকাশের কাছে এসে ওর উদ্দেশ্যে বলে উঠল, ভাইয়া এসে আমার সাথে দেখা করিসনি কেন? আর তোকে ধন্যবাদ আমাকে একটা সঙ্গী উপহার দেওয়ার জন্য। কোথায় যাচ্ছিস ভাইয়া? আমি একটু বাইরে যাচ্ছি, আমার ফিরতে অনেক লেট হবে। আমি আসার সময় তোর জন্য চকলেট আর ফুচকা নিয়ে আসবো, ঠিক আছে? আর আয়শা, তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, তোমার কোনো ভয় নেই। মা আর লতা আছে, এদের সাথে তোমার সময় কেটে যাবে। আমি আসি, রাতে এসে তোমার সব ঘটনা শুনবো আমি, কেমন? আমি গেলাম, সাবধানে থেকো। লতা আকাশকে সাবধানে যেতে বলে আকাশ সেখান থেকে চলে যায়। আর লতা আয়শাকে তার রুমে নিয়ে গিয়ে ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসতে বলে। লতা বেডরুমে বসে মোবাইলে গেম খেলতে থাকে। আর কিছু সময় পর আয়শা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আয়শা আর লতার পাশে বসে গল্প করতে থাকে। কিছু সময় পর লতার মা খাবার খাওয়ার জন্য লতাকে বলে আয়শাকে নিচে নিয়ে যেতে বলেন। তারপর লতা আর আয়শা দুজনে নিচে চলে যায়। ওরা দুজন ডাইনিংয়ে বসতেই আকাশের মা দুজনকে খাবার বেড়ে দেয়। লতা খাবার নিয়ে খেতে থাকে আর আয়শা খাচ্ছে না দেখে আকাশের মা বলে উঠল, মা, তোমার কি হয়েছে? তুমি খাচ্ছ না কেন? আচ্ছা, তোমাকে খেতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি বসো মা। তারপর আকাশের মা খাবারের প্লেট হাতে নিয়ে এক মুখলা ভাত আয়শার মুখে কাছে নিয়ে ধরে থাকে। আয়শা মুখে নিয়ে খেতে থাকে।
এটা দেখে আয়শার চোখ দিয়ে পানি পড়তে থাকে। আয়শাকে এইভাবে কান্না করতে দেখে আকাশের মা চোখের পানি মুছে দিয়ে বলে উঠল, আরে মা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আসলে আমাকে কেউ এভাবে আদর যত্ন করে কেউ মুখে তুলে খাইয়ে দেয়নি। মায়ের ভালোবাসা কি জিনিস আমি তা জানিই না। আজ পর্যন্ত আমি কখনো মায়ের ভালোবাসা পাইনি। আমাকে কেউ এভাবে এতটা আদর যত্ন করে খাইয়ে দেয়নি কখনো। মায়ের ভালোবাসা কি জিনিস আমি তা জানিই না। ছোটবেলা থেকেই আমি এতিমখানায় বড় হয়েছি। দূর পাগড়ি, এইটা নিয়ে কেউ কান্না করে? আমি আছি না, আজ থেকে আমি তোমার মা। আমাকে মা ডেকো কেমন? পাগড়ি মেয়ে একটা। অন্যদিকে অফিসার ফাহিমের ফোনে একটা ফোন আসে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা ডিআইজি নামটা দেখে কলটা তাড়াতাড়ি রিসিভ করে। ওপাশ থেকে ডিআইজি বলে উঠল, ফাহিম, এমপি ছেলে মৃত্যুর তদন্ত কত দূর? ওই খুনির কি কোনো ক্লু খুঁজে পেয়েছো? যত তাড়াতাড়ি পারো এমপি ছেলের খুনিকে খুব শীঘ্রই ধরো। উপর থেকে চাপ আসছে, আর এমপি থেকে একটু দূরে দূরে থেকো। এমপি কিন্তু খুবই ভয়ানক। এমপির উপরে একজন ভয়ানক মাফিয়া আছে, ওর জন্যই এমপি এই ক্ষমতা। আর হ্যাঁ, চারদিকে পুলিশ পোস্ট পাঠিয়ে দাও। অলিগলি যেখানে মাফিয়ার লোক দেখবে সেখানে গুলি করে মেরে ফেলবে সবাইকে। এই বলে ডিআইজি কলটি কেটে দেয়। এমন সময় একজন পুলিশ অফিসার এসে অফিসারের ফাহিমের উদ্দেশ্যে বলতে লাগলো, স্যার, রাকিব কোথায় আছে সেটা জানতে পেরেছি স্যার। ওই দিন রাতে রাকিবের অ্যাক্সিডেন্ট হয় আর সে হসপিটালে ভর্তি আছে। কোন হসপিটালে আছে সেটা জানতে পেরেছি, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ঠিক আছে, তুমি গাড়ি বের করো, আমাদের খুব শীঘ্রই রাকিবের সাথে কথা বলতে হবে। আর ওই দিন রাতে কি হয়েছিল সব রাকিব বলতে পারবে, একমাত্র ওই আমাদের সব কিছুর মূল। তারপর অফিসার ফাহিম বাইরে বেরিয়ে এসে তার গাড়ির ভেতরে উঠে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 1 ঘন্টা পর অফিসার ফাহিম হসপিটালে পৌঁছে রাকিবের কেবিনে গিয়ে দেখে রাকিবের হাতে পায়ে ব্যান্ডেজ করা। রাকিব অফিসার ফাহিমকে দেখে একটু ভয় পায়। এটা দেখে অফিসার ফাহিম রাজীবের কাছে গিয়ে রাকিবের উদ্দেশ্যে বলতে লাগলো, দেখো রাকিব, এইখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা তোমাকে কিছু প্রশ্ন করব, যা বলবো সব ঠিকঠাক উত্তর দিবে, কেমন? আচ্ছা তুমি বলো, ওই দিন রাতে জায়ান আর তুমি কি করছিলে, আর সেই দিন ঠিক কি হয়েছিল তোমাদের সাথে, আর কে মেরেছে জায়ানকে, আর তুমি কি তাকে চেনো বা তাকে দেখেছো? স্যার, ওই দিন যখন আমি আর জায়ান বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, সেই দিন জায়ান ড্রিঙ্কস করে, আর আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ করে একটা বাইক এসে আমাদের সামনে থামে। বাইকে থাকা লোকটি মুখে মাফিয়া মাস্ক পরে আর গায়ে কালো কোট পরিত একটি ছেলে আমাদের সামনে এসে হাসতে হাসতে বলতে থাকে, আমার শহরে আমি রাজা, আর সে রাজার অগসরে তোরা বেআইনি কাজ করছিস। তোদের ধ্বংস, আমি তোদের মৃত্যু। আমি আজ তোদের এমন মৃত্যু দেব যে এই পৃথিবীর সমস্ত মানুষ যেন বয়ে টিকে থাকে, আর এই বইটাই হচ্ছে আমার ইতিহাস। তোদের এই বইটাই হচ্ছে আমার শক্তি, যা তোদেরকে ধ্বংস করতে ভালো লাগে। এই বলে জায়ানের বুকে আগন্তুকটি গুলি করে দেয়, আর আমি সেখান থেকে পালিয়ে যাই। আমাকে ধরার আগেই আমি সেখান থেকে পালিয়ে আসি। রাস্তা দিয়ে দৌড়ানোর সময় আমার অ্যাক্সিডেন্ট হয়, আর আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি হসপিটালে। স্যার, রাকিব সেদিন কি কি হয়েছিল ও রাতে সবটা অফিসার ফাহিমকে খুলে বলে। অফিসার ফাহিম রাকিবের উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা, তোমার কথা শুনে আমরা বুঝলাম, তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, তোমার বন্ধুর মৃত্যুর তদন্ত করতে তোমার সাহায্য লাগবে। আশা করি তোমার কাছে আবারও আমাদের আসতে হবে কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করার জন্য। আর হ্যাঁ, তুমি তোমার বাবা মাকে খবর দিয়েছো? রাকিব বলে উঠল, হ্যাঁ স্যার, আমি বাবা মাকে খবর দিয়েছি। কিছু সময় পর আমার বাবা মা আমাকে এখান থেকে নিতে আসবে, এবং কিছু সময় পর অফিসার ফাহিম হসপিটাল থেকে বেরিয়ে এসে থানায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ করে একজন পুলিশ অফিসার বলে উঠল, স্যার, আপনি একটা জিনিস খেয়াল করেছেন? রাকিব যখন কথা বলছিল তখন ওর চোখে আমি ভয় দেখতে পেয়েছি। আমার মনে হচ্ছে কি স্যার, ও আমাদের সবটা সত্যি কথা বলেনি। মনে হচ্ছে ও আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছে। হয়তো সে আমাদের থেকে সত্যিটা গোপন করতে চাইছে, কিন্তু সে সত্যিটা কি স্যার? আপনি একটা জিনিস খেয়াল করেছেন? রাকিব যখন কথা বলছে তখন ওর হাত পা থরথর করে কাঁপছিল। আমারও তাই মনে হয়, তবে হ্যাঁ, এই রাকিবের উপর আমার সন্দেহ হচ্ছে। এই রাকিবের উপর সবসময় নজর রাখতে হবে।
সে কিছু তো আমাদের থেকে একটা লুকাচ্ছে, কিন্তু কি সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। এই বলে অফিসার ফাহিম থানায় চলে যায়। সন্ধ্যাবেলায় আকাশ বাসায় আসে, হাতে তার ফুচকা আর চকলেট। সেগুলো নিয়ে লতাকে ডাকতেই লতা নিচে নেমে দেখে তার ভাই তার জন্য চকলেট আর ফুচকা নিয়ে এসেছে। লতা দেরি না করে তার ভাইয়ের থেকে ফুচকা আর চকলেটগুলো নিয়ে রুমে চলে যায়, আর আকাশ ফ্রেশ হতে রুমে চলে যায়। কিছু সময় পর আকাশ ফ্রেশ হয়ে রুমে এসে বিছানায় গা এলিয়ে দিলে শরীরটা যেন তার ভারী ভারী লাগছে। সারাদিন আকাশের অনেক ধকল গেছে, তাই আকাশ বিছানায় শরীরটা এলিয়ে দেয় এবং কিছু সময় পর আয়শা আকাশের কাছে এসে বলতে লাগলো, আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল, বলবো কি? আসলে আমার কিছু ড্রেস লাগবে। আসলে আমি আমার ড্রেস সাথে করে নিয়ে আসিনি। বুঝতেই তো পারছেন আমি ওই সময় এমন পরিস্থিতিতে ছিলাম যে ওখানেই ফেলে দিয়ে আসতে হয় আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ড্রেস কালকে নিয়ে আসব। আচ্ছা তুমি এখানে বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। এবার বলো, তুমি আমার গাড়ির ভিতরে কি করে আসলে আর তোমার আসল পরিচয় কি? আয়শা জানতো আকাশ এমনই কিছু প্রশ্ন করে বসবে, তাই আয়শা তার প্রস্তুতি নিতে থাকে। ও আপনাদের তো বলাই হয়নি আমাদের এই গল্পের নায়ক নায়িকা কে। আমাদের এই গল্পের নায়ক হচ্ছে আকাশ। আকাশ দেখতে শুনতে অনেক হ্যান্ডসাম, জিম করা বডি, 6 ফুট 5 ইঞ্চি লম্বা, দেখতে একদম হিরোদের মতো। আর আমাদের এই গল্পের নায়িকা হচ্ছে আয়শা, দেখতে অনেক সুন্দর, রূপবতী এবং গুণবতী, এতটাই সুন্দর যে লিখে প্রকাশ করা যাবে না। এবার আপনারাই মনে করুন কতটা সুন্দর সে। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পে ফেরা যায়। কিছুক্ষণ পর আয়শা নীরবতা ভেঙে আকাশকে বলতে লাগলো, আসলে আমি যখন খুব ছোট তখন থেকে এতিমখানায় বড় হয়েছি। বাইরের জগৎটা আমার খুব ভালো মতো জানা নেই। ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছি। এতিমখানা থেকেই আমি আমার পড়াশোনা চালিয়েছি। অনার্স কমপ্লিট করে আমি এতিমখানায় খুব ভালোই আমার জীবনযাপন চলতে লাগলো। কিন্তু একদিন ওখানকার এক সন্ত্রাসী জুবাইর সর্দার আমার উপর নজর পড়ে। সেই দিন জুবাইর সর্দার আমার কাছে আসার বিভিন্ন ধরনের চেষ্টা করত। এতিমখানার এক বড় মা আছে যার নাম রাহেলা, আমার খুব ভালোবাসতো। প্রতিদিন জুবাইর সর্দার আমার কাছে আসার চেষ্টা করত, কিন্তু বড় মার কারণে আমার কোনো ক্ষতি করতে পারেনি। তবে প্রতিদিন এসে বড় মাকে ভয় দেখাতে লাগতো, যদি আমাকে না পায় তাহলে বড় কোনো ক্ষতি করে দিবে। তাই আমি একদিন সিদ্ধান্ত নেই যে আমি এইখান থেকে পালিয়ে যাব। কালকে আমি এতিমখানা থেকে পালিয়ে আসতে হঠাৎ ওই রাস্তায়। এরপর তো আপনারা সবই জানেন, তাই আর নতুন করে কিছু বললাম না। এতক্ষণ ধরে আকাশ আয়শার কথা শুনছিল আর আয়শার উদ্দেশ্যে বলে উঠল, ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না, আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর আগামীকালকে শপিংয়ে যাব, তোমার যা যা লাগবে কিনে নিও, কেমন? এই যে দেখেছো এই ছোট্ট পেন ড্রাইভটা, এটার জন্যই মারতে চেয়েছিল ওই লোকগুলো। এই পেন ড্রাইভে এমন কিছু আছে তা আমি জানি না, তবে এটা বুঝতে পেরেছি এই পেন ড্রাইভে এমন কিছু আছে, এটা যদি কোনো খারাপ লোকের কাছে পড়ে তাহলে খুব বড় কোনো ঝামেলা হবে। তাই এটা আমি নিয়ে এসেছি ওখান থেকেই। আকাশ আয়শার হাত থেকে সেই ছোট্ট পেন ড্রাইভটা হাতে নিয়ে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, এই পেন ড্রাইভে কি এমন আছে যেটা আমি এর রহস্য খুঁজে বের করব? আকাশ আর আয়শা কথা বলছিল, হঠাৎ করেই আকাশের মা আয়শাকে ডেকে নিচে যেতে বলে। আয়শা নিচে চলে যায়। এর কিছুক্ষণ পর করিম সাহেব এসে আকাশের মায়ের উদ্দেশ্যে বলতে লাগলো, আকাশের মা তুমি কেমন আছো? আর আকাশ কোথায়? ওকে দেখছি না যে। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন করিম সাহেব? ভালো আছি। আকাশ কোথায়? আর আকাশের সাথে যে মেয়েটাকে পাঠিয়েছি ওই বাড়িতে, ওই মেয়েটা কোথায়? ওর সাথে অনেক কথা বলতে হবে। আকাশ উপরে আছে আর আয়শা আর আকাশ উপরের রুমে। আপনি সোফায় বসুন, আমি আকাশ আর আয়শা মাকে ডেকে দিচ্ছি। কিছু সময় পর আয়শা আর আকাশকে ডেকে দেয়। ওরা দুজন নিচে এসে দেখে করিম সাহেব সোফায় বসে আছে। ওরা দুজন আসতেছে। করিম সাহেব আয়শার উদ্দেশ্যে বলে উঠল, এখানে বসো তোমরা। তা এবার বলো তো মা, তুমি কোথায়, কিভাবে এখানে আসলে, আর তোমার আসল পরিচয় কি?
তারপর আয়শা করিম সাহেবকে সবটা খুলে বলে সে কিভাবে আসলো এখানে সবটা খুলে বলল। সবটা শুনে করিম সাহেব বলে উঠল, তুমি চিন্তা করো না মা, তুমি এখানে নিশ্চিন্তায় থাকতে পারো, তোমার কোনো ক্ষতি হবে না। তাছাড়া আকাশ তো আছেই, তোমার কোনো ক্ষতি হবে না। তা আমি এখন আসি, আমাকে যেতে হবে, পরে এক সময় আসবো। কেমন ভালো থেকো তোমরা। করিম সাহেব যেতে দিলে আকাশের মা করিম সাহেবকে খাবার খেয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু করিম সাহেব অন্য একদিন এসে খেয়ে যাবে বলে তাড়াহুড়ো করে আকাশের বাসা থেকে চলে যায় করিম সাহেব। অন্যদিকে অফিসার ফাহিম অফিস শেষ করে বাসায় চলে আসে। বাসার ভেতরে ঢুকতেই ফাহিমের বাসায় গেটের দারোয়ান রহিম সাহেব এসে বলে উঠল, ফাহিম বাবা, একজন মুখে মাস্ক, কালো জ্যাকেট পরিধান একটা ছেলে এসে আমাকে এটা হাতে দিয়ে চলে যায়। আমি অনেকবার বলেছি কে আপনি, কিন্তু আমার কথা শুনেই নাই। বাইক নিয়ে চলে গেছে আর আমার হাতে এটা দিয়ে। আচ্ছা চাচা, দেখি আমাকে দেন, আমি পড়ে দেখে নিব। পুলিশ অফিসার ফাহিম দারোয়ান থেকে বক্সটা হাতে নিয়ে বাসার ভিতরে চলে যায়। রুমে ঢুকতেই একটি 5 বছরের ছেলে আদি এসে ফাহিমের কোলের উপর উঠে বলতে লাগলো, বাবা তুমি আম্মুকে বুকে দাও, আম্মু আমাকে বকেছে, আমি আম্মুর সাথে আলজি করেছি, তুমি আম্মুকে এখন বকে দিবে, আর কালকে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে নি কেন? আর আমার চকলেট কোথায়? আমাকে চকলেট দাও, আমি খাবো। আমার আব্বুটা কি আমার উপর রাগ করেছে? আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে বকে দিব। আর এই নাও আব্বু, তোমার চকলেট এনেছে, আমি তোমার জন্য এতগুলো চকলেট এনেছি। আচ্ছা আব্বু, তুমি এখন যাও, তোমার আন্টির সাথে তুমি খেলা করো, কেমন? আমি আগামীকালকে তোমাকে ঘুরতে নিয়ে যাব, ঠিক আছে আব্বু? এই বলে ফাহিম আদিকে তার আন্টির সাথে খেলা করতে পাঠিয়ে দেয়। আর ফাহিম উপরে গিয়ে রুমে প্রবেশ করতেই তার স্ত্রী তানিশাকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। আর ফাহিম দেখে তার স্ত্রী তানিশা তার বাবা মায়ের ছবিটা নিয়ে কান্না করছে। ফাহিম তার স্ত্রীকে সামনের দিকে ঘুরিয়ে তানিশা ফাহিমকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে উঠল, বাবা মা কি আমাদের আর কোনোদিনও মেনে নেবে না? আমার খুব কষ্ট হচ্ছে ফাহিম, অনেক দিন হয়ে গেল বাবা মাকে দেখিনি, দীর্ঘ 7 বছর হয়ে গেল আমি আমার বাবা মায়ের থেকে অনেকটা দূরে। আমাদের বাবা মা কি আমাদের জন্য কষ্ট হয় না? আমার খুব কষ্ট হচ্ছে ফাহিম। তুমি কান্না করো না তানিশা, কষ্ট তো আমার অনেক হয়, কিন্তু কি করব বলো, বাবা মা তো আর আমাদের মেনে নেয়নি। আমরা বাবা মায়ের সম্মানহানি করেছি, দেখবে ঠিক একদিন না একদিন বাবা মা আমাদের মেনে নিবে, আর আমাদের সেদিন আর কোনো কষ্ট থাকবে না। তুমি কান্না করো না তানিশা, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি প্লিজ কান্না থামাও। ফাহিম তার স্ত্রীকে অনেকবার বোঝানোর পর কান্না থামায়। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাদের কি এমন হয়েছিল তারা দীর্ঘ 7 বছর ধরে তাদের বাবা মায়ের থেকে এত দূরে? কেন এইসব জানতে পারবেন গল্পের সাথে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। কিছু সময় পর ফাহিম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। অন্যদিকে রাতের বেলায় পরনে কালো জ্যাকেট, মুখে মাফিয়া মাস্ক পরিহিত বাইক নিয়ে এক আগন্তুক বের হয় রাতের অন্ধকারে। হঠাৎ কিছু দূর যেতেই বাইকটা রাস্তায় থামিয়ে বাইকের উপর বসে একটা দামি ব্র্যান্ডের গোল্ডেন সুইচ সিগারেট বের করেন। মুখে নিয়ে হিরোদের স্টাইলে সিগারেটটা ধরিয়ে এক টান দেয়, ধোঁয়াগুলো ওপর দিকে বিলিয়ে দেয়। হঠাৎই সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে রাফি নামে একটা ছেলে আসে। রাফি গাড়ির ব্রেক কষে সামনে একজন আগন্তুককে দেখে গাড়ি থেকে নেমে আগন্তুকের কাছে এসে বলতে লাগলো, এই তুই কে রে? আর রাস্তার মাঝখানে এভাবে বাইকের উপর বসে আছিস কেন? আর আমাকে যেতে হবে, রাস্তা ছাড়। রাফি নামে ছেলেটির কথা শুনে আগন্তুক উচ্চস্বরে হাসতে থাকে আর বলতে থাকে, যেখানে আমার ছায়া পড়ে সেখানে পুরো জায়গাটাই কেঁপে ওঠে। আমি অন্ধকার জগতের কিং। মনে পড়ে এক সপ্তাহ আগে তুই আর তোর কিছু লোক একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে সেই মেয়েটাকে দর্শন করিস, মনে আছে? কি দোষ করেছিল সেই মেয়ে তোর? তাকে তোরা দর্শন করে থামিস নে, তোরা সেই মেয়েটাকে একেবারে জানে মেরে ফেললি। কি দোষ করেছিল তোর? আজ তোর মৃত্যুটা এমন ভয়াবহ হবে যে পুরো শহরের মানুষ যেন আঁতকে ওঠে তোর মৃত্যু দেখে, যেন আর কোনো পুরুষ কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকাতে পারে।
তোকে আজকে ধ্বংস করব। আগন্তুকের কথা শুনে রাফি একটু ভয় পেয়ে ঘাবড়ে যায়। তার হাত পা থরথর করে কাঁপতে থাকে। রাফি ভয় ভয় বলে উঠল, কি তুই আমার এই সব কথা কিভাবে জানিস? আর তুই কে? দেখ ভাই, আমাকে তুই ছেড়ে দে, আমি আর কখনো এরকম কাজ করব না। তুই আমাকে যেতে দে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এরকম ভুল করব না। দেখ ভাই, তোর যত টাকা লাগে আমি দেব, কিন্তু তুই আমাকে ছেড়ে দে। বল তোর কত টাকা লাগবে, আমি তোকে টাকা দিয়ে ভরিয়ে দেবো, কিন্তু আমাকে যেতে দে। রাফি ভয় ভয় কথাগুলো বলল। এতে করে আগন্তুকটি ওপাশ থেকে জোরে জোরে হাসতে থাকে। এমন সময় আগন্তুকটি তার পেছন থেকে চাইনিজ ধারালা কুড়ুলটি বের করে রাফির সামনে এসে ওর বুক বরাবর এক কোপ দেয়। রাফি এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে, যেন ওই জায়গাটা কেঁপে ওঠে তখনই। কিছু সময় ধরে ওভাবে কোপাতে থাকে আগন্তুকটি। রাফির শরীরটা যেন দফা রফা হয়ে যায়। আগন্তুকটি তার বাইকের কাছে এসে বাইক স্টার্ট করে অন্ধকারে হাওয়ায় মিলিয়ে যায়। এই শহরের এমপি শরিয়াতানের ভাই ইকবাল খানের ছেলে রাফি। কিছুদিন আগে রাফি একটা মেয়েকে কিডন্যাপ করে তাকে ধর্ষণ করে মেরে ফেলে। এতে রাফির ক্ষমতার জোরে আইন প্রশাসনের লোকেরা কেউ কিচ্ছু বলতে পারে না। আজ পর্যন্ত যেই বলতে গিয়েছে তারই মৃত্যু হয়েছে। পরের দিন সকালবেলা অফিসার ফাহিম থানায় এসে তার ডেস্কে বসে কিছু ফাইল দেখছিল। এমন সময় অফিসার ফাহিমের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল একজন পুলিশ। স্যার, ওই দিন যেখানে আমরা জায়ানের লাশ পেয়েছিলাম ঠিক সেখানেই আরও একটি লাশ পাওয়া গিয়েছে। আপনি খুব তাড়াতাড়ি ওখানে চলে আসুন। ওখানে থাকা সমস্ত পুলিশ প্রশাসনের লোকও রাস্তাটাকে একেবারে বন্ধ করে দিয়েছে। এমনকি ওই রাস্তার গাড়ির ভেতরে মানুষগুলো বাইরে বেরোবে তা কেউ সাহস পাচ্ছে না। লাশটাকে এমনভাবে জখম করা হয়েছে যেন সবাই ভয়ে আতঙ্কে হয়ে আছে। এমনকি সেখানে পুলিশগুলো ভয়ে আটকে উঠেছে। কিছু সময় পর মিডিয়ার লোক এসে হাজির হয়। মিডিয়ার এবং একটি মেয়ে মাইক হাতে নিয়ে বলছে, আসসালামু আলাইকুম। একটি বিশেষ ঘোষণা, আমি তিশা আপনাদের মাঝে একটি খবর নিয়ে হাজির হয়েছি। গতকাল রাতে কে বা কারা একজনকে খুন করে এই পিচঢালা রাস্তার মাঝখানে ফেলে রেখে গেছে। শুধু তাই নয়, তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে এই রাস্তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে, শুধু তাই নয়, তার লাশের গায়ে লিখে দিয়ে গেছে যে কে দর্শনের মৃত্যু। কিছু সময় পর সেখানে অফিসার ফাহিম এসে হাজির হয়। সাংবাদিক ফাহিমের কাছে এসে মাইক হাতে নিয়ে বলে উঠল, স্যার, প্রথমে এমপি সাইয়দ খানের ছেলে, তারপর আরো একটি খুন। আপনারা এর তদন্ত করে কি জানতে পেরেছেন? বিস্তারিত আমাদেরকে একটু খুলে বলুন। দেখুন, এই খুনগুলো কে বা কারা করছে, এতে আইন প্রশাসনের লোকেরা এই খুনগুলো নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে এবং এই খুনগুলোর পেছনে একটি রহস্য আছে। এই রহস্যটা খুব শীঘ্রই আমরা খুঁজে বের করব এবং খুব তাড়াতাড়ি এই খুনগুলো কে বা কারা করছে আমরা এর তদন্ত করে খুঁজে বের করব।